সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কোনো রাজার দরবারে যদি সেই সময়ের সেরা ৯ জন জ্ঞানী গুণী ব্যক্তিকে একসঙ্গে পাওয়া যেত, তাহলে ব্যাপারটা কি দারুণ হতো? ঠিক এই ধারণাটি নিয়েই আমাদের আজকের আলোচনা, নবরত্ন। তো এই নবরত্ন শব্দটার মানে কি? আক্ষরিক অর্থের মানে হল ৯টি মণি বা ৯টি রত্ন। আসলে এটা ছিল এক ধরনের রাজকীয় ড্রিম টিম, যেখানে একদল অসাধারণ বুদ্ধিজীবী আর শিল্পী রাজার উপদেষ্টা হিসেবে কাজ করতেন। একবার শুধু কল্পনা করুন তো ব্যাপারটা। একটা কিংস কাউন্সিলে থাকছেন দেশের সেরা কবি, সেরা বিজ্ঞানী, সেরা স্ট্র্যাটেজিস্ট, সবাই একসঙ্গে। এই আইডিয়াটা থেকেই কিন্তু জন্ম নিয়েছে এক অসাধারণ কিংবদন্তি। চলুন সেই গল্পটাই আজ জেনে নেওয়া যাক। সবার আগে যার কথা আসে তিনি হলেন উজ্জয়িনীর কিংবদন্তির সম্রাট বিক্রমাদিত্য। লোককথায় বলা হয় তার দরবারই ছিল নবরত্নের প্রথম এবং সম্ভবত সবচেয়ে সেরা উদাহরণ। শুধু একবার দেখুন এই নামগুলো। একদিকে যেমন আছেন মহাকবি কালিদাস, অন্যদিকে আছেন মহান জ্যোতির্বিজ্ঞানী বরাহমিহির, আবার চিকিৎসক ধন্বন্তরীও আছেন। ভাবা যায়, অভিধান রচয়িতা, কবি, বিজ্ঞানী, কে নেই সেই দলে? যেন প্রতিভার এক চাঁদের হাট। তো বিক্রমাদিত্যের কিংবদন্তি থেকে এবার আমরা চলে আসি ইতিহাসের আরও একটু কাছের সময়ে। মুঘল সম্রাট আকবরের দরবারেও কিন্তু নবরত্নের ধারণাটা ভীষণ জনপ্রিয় ছিল, আর এটা ভারতীয় ইতিহাসে একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আর এখানেই কিন্তু একটা বড় পার্থক্য চোখে পড়ে। বিক্রমাদিত্যের দরবার ছিল মূলত পণ্ডিত আর শিল্পীদের নিয়ে, কিন্তু আকবরের নবরত্ন, এরা ছিলেন একেবারে সত্যিকারের সাম্রাজ্য পরিচালক। অর্থমন্ত্রী টোডরমল থেকে শুরু করে সেনাপতি মানসিং বা সুরসম্রাট তানসেন, এরা সবাই মিলে একটা আস্ত সাম্রাজ্য চালাতেন। আচ্ছা, এই যে এত সব অসাধারণ গল্প আমরা শুনলাম, সত্যি বলতে কি শুনতে তো দারুণ লাগে, কিন্তু এই নিখুঁত গল্পগুলোর পেছনে আসল সত্যিটা কি? এগুলো কি শুধুই গল্প, নাকি ইতিহাসও এদের সমর্থন করে? চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। ঠিক এই প্রশ্নটাই আমাদের পুরো আলোচনাকে একটা নতুন দিকে ঘুরিয়ে দেবে। গল্প তো অনেক হলো, এবার চলুন দেখি ইতিহাস আর প্রমাণ কি বলছে। মজার ব্যাপার হল, বিক্রমাদিত্যের এই বিশাল নবরত্ন সভার পুরো কিংবদন্তিটা কিন্তু দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটা বইয়ের ওপর, আর সেই বইটার নাম হল জ্যোতির্বিদ আভরণ। আর এখানেই আসল টুইস্ট। ঐতিহাসিকরা যেমন বাসুদেব বিষ্ণু মিরাশি প্রমাণ করেছেন যে এই বইটা আসলে একটা সাহিত্যিক জালিয়াতি। এটা কালিদাসের লেখা তো নয়ই, বরং তার মৃত্যুর কয়েকশো বছর পরে লেখা হয়েছিল। সম্ভবত বইটাকে জনপ্রিয় করার জন্যই কালিদাসের নাম ব্যবহার করা হয়েছিল। আর সবচেয়ে বড় সমস্যাটা হলো সময়। দেখুন, এই রত্নদের জীবনকাল কিন্তু এক ছিল না। যেমন ধরুন, বড়রুচি আর বরাহমিহিরের মধ্যে সময়ের পার্থক্য কয়েক শতাব্দীর। সুতরাং তাদের একই রাজার দরবারে একসঙ্গে থাকাটা কিন্তু একেবারেই অসম্ভব। বিক্রমাদিত্যের নবরত্ন কিংবদন্তি নিয়ে ঐতিহাসিক ডিসি সরকারের এই একটা কথাই শায়দ যথেষ্ট। পণ্ডিতরা প্রায় একমত যে এটা একটা সুন্দর কল্পনা, কিন্তু ইতিহাস নয়। শুধু বিক্রমাদিত্য নয়, আকবরের নবরত্নের গল্পের ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা। তার সময় লেখা কোনো ঐতিহাসিক দলিলে বা বইয়ে এই নবরত্নের কোনো উল্লেখই পাওয়া যায় না। বেশিরভাগের মতে এই গল্পটা অনেক পরে, সম্ভবত শাহজাহান বা দারাশিকোর সময় তৈরি হয়েছিল। তাহলে কি পুরো নবরত্নের ধারণাটাই কাল্পনিক? না, একেবারেই না। যদিও সবচেয়ে বিখ্যাত দুটো উদাহরণ নিছকই কিংবদন্তি, কিন্তু সেরা জ্ঞানীগুণীদের নিয়ে একটি পরিষদ বা সভা গঠন করার ঐতিহ্যটা কিন্তু ১০০% সত্যি ছিল। যেমন একটা সত্যিকারের ঐতিহাসিক উদাহরণ হল বাংলার নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের দরবার। তার একটা সত্যিকারের নবরত্ন সভা ছিল, যার ঐতিহাসিক প্রমাণও রয়েছে। আর এই সভার সদস্যরাও ছিলেন দারুণ বৈচিত্র্যময়। একদিকে যেমন ছিলেন সভাকবি ভারতচন্দ্র, তেমনি অন্যদিকে ছিলেন বিখ্যাত বিদূষক গোপাল ভাঁড়। মানে প্রজ্ঞা আর রসিকতার এক দারুণ মেলবন্ধন। আরেকটা মজার ব্যাপার হল, সবসময় যে ৯ জন রত্নই থাকতে হবে এমন কোনো নিয়ম ছিল না। এই ৯ সংখ্যাটা আসলে প্রতীকী। চলুন কয়েকটা উদাহরণ দেখি। যেমন ধরুন, রাজা কৃষ্ণদেব রায়ের দরবার পরিচিত ছিল অষ্টদিগ্গজ নামে, মানে সেখানে ছিলেন ৮ জন মহান পণ্ডিত। আবার আমাদের বাংলার রাজা লক্ষণ সেনের দরবার বিখ্যাত ছিল পঞ্চরত্ন বা ৫ জন মণির জন্য। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? বিষয়টা হলো, একটা রাজকীয় ড্রিম টিম বা সেরা জ্ঞানী ব্যক্তিদের সভা তৈরি করার প্রথাটা একদম সত্যি আর ঐতিহাসিক। কিন্তু আমরা যে দুটো গল্প সবচেয়ে বেশি শুনি, বিক্রমাদিত্য আর আকবরের নবরত্ন, সেগুলো আসলে অনেক পরে তৈরি হওয়ার সুন্দর কল্পনা। সব শেষে একটা প্রশ্ন থেকে যায়, তাই না? আমরা কেন এমন কিংবদন্তি তৈরি করি?
কেন কঠিন ঐতিহাসিক সত্যের চেয়েও একটা সুন্দর আকর্ষণীয় গল্পকে আঁকড়ে ধরতে ভালোবাসি? এই পৌরাণিক কাহিনীগুলোর আসল শক্তিটা কোথায়? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।